সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। শিক্ষক পরিচিতি দেখে নাও। পাঠ পরিচিতি রাষ্ট্রবিজ্ঞানে পড়াবো আজকে, তাই না? সম্মান তৃতীয় বর্ষ, কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি, অধ্যায় চতুর্থ। আর আজকের টপিক হচ্ছে নিরাপত্তা। আমরা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ সিকিউরিটি। আলোচ্য বিষয় নিরাপত্তা, প্রচলিত অপ্রচলিত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা। এটা আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনে অগ্রসর হব। উড়ায় দিলাম সবকিছু। আসলে আজকে আমাদের শিখন পর। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো নিরাপত্তা কি তা বলতে পারবে, প্রচলিত অপ্রচলিত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ করতে পারবে। এখানে জাতীয়র পরে নিরাপত্তা শব্দটা নেই, দুঃখিত। শিক্ষার্থীবৃন্দ, আসলে নিরাপত্তা বলতে কি বোঝায়, এটা যে কেউ কি আমরা যদি প্রশ্ন করি এই নিরাপত্তা বলতে কি বোঝায়, তাহলে তারা আসলে কি উত্তর দিবে? তারা নিশ্চয়ই এরকম উত্তর দিবে, নিরাপত্তা বিঘ্নকারী কারণসমূহ হতে নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্বিঘ্নে কাজকর্ম চলাফেরা করাকে নিরাপত্তা বলে। অর্থাৎ সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ থেকে চলাফেরা করাই হচ্ছে নিরাপদ, তাই না? আমরা আরো দেখি আঘাত, আক্রমণ বা অন্য কোনো যে কোনো বিপদের ঝুঁকি কিংবা হুমকি থেকে নিরাপদ থাকার নিশ্চয়তাকে নিরাপত্তা বলছি, যে তার নিরাপত্তা আছে। অথবা বলা যাচ্ছে যে আমাদের দেখে গ্রামে যেমন বলে যে জুট যার মুল্লুক, তারা তো লাঠি দিয়ে চর দখল করতে গেলে যারা সংখ্যায় বেশি তারা নিরাপদ থাকে, তাই না? পিটন খাওয়া থেকে, এরকমটাও বলতে পারো গ্রামের ভাষায়। তো আমরা আসলে একটা সহজ সরল বিষয় নিয়ে আলোচনা করছি তেমনও না। দেখি আস্তে আস্তে আগায়। 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মানব নিরাপত্তার সংজ্ঞা নির্ধারণ করে। 2012 সালের 25 অক্টোবর এই সংজ্ঞাকে জাতিসংঘের শীর্ষ সম্মেলন অনুমোদন করে, অর্থাৎ অনুমোদন দেয় জাতিসংঘ স্বীকৃত সংজ্ঞা নিরাপত্তার। তো আমরা দেখি নিরাপত্তার ধারণাকে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত করেছে জাতিসংঘ। এসব ক্ষেত্র হচ্ছে অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ, প্রতিবেশ এবং ব্যক্তিগত নিরাপত্তা। দেখো, নিরাপত্তা কিন্তু জাস্ট আমাদের ব্যক্তিগত নিরাপত্তার উপরই নেয় এখন। কতগুলা দিকে চলে গেল আস্তে আস্তে, জাতিসংঘ এগুলো নির্ধারণ করেছে। হুম ব্যক্তিগত নিরাপত্তার অর্থ রাষ্ট্রের নাগরিকের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা। এটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা। তিনটা জিনিসের উপর, এক জীবন, 2 নম্বর সম্পদ, আর 3 নম্বর হচ্ছে সম্মান। প্রেসিডেন্ট রুজভেল্ট ব্যক্তিকে যেভাবে ভীতিমুক্ত দেখতে চেয়েছেন, জাতিসংঘের ওইসব কার্যক্রমের মাধ্যমে ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতকরণের সেই প্রয়াস নেওয়া হয়েছে। তো প্রেসিডেন্ট রুজভেল্টও বিশ্বব্যাপী ব্যক্তি নিরাপত্তা নিয়ে স্বপ্ন দেখেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা অবগত আছো কিনা? আহ, ঘরে যদি তোমরা নারী নির্যাতন করো, অর্থাৎ বউ নির্যাতন করো, তবে সে কিন্তু সিডোর আন্ডারে জাতিসংঘের অর্থাৎ আইজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দিতে পারবে। তো খেয়াল রেখো, জাতিসংঘ বিস্তৃতভাবে ব্যক্তি নিরাপত্তা নিয়ে কাজ করে। আমরা দেখব জাতিসংঘ কর্তৃক ব্যক্তি বা মানব নিরাপত্তার ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে, পিপুল হ্যাভ দ্য রাইট টু লিভ, জনগণের বাস করার অধিকার রয়েছে। ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, স্বাধীনতা এবং সম্মান রয়েছে। ফ্রি ফ্রম প্রভার্টি অ্যান্ড ডেসপেয়ার, হতাশা এবং দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার। উইথ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু এনজয় অল দেয়ার রাইটস, সমানভাবে তাদের সুযোগ সুবিধাগুলো উপভোগ করার অধিকার। অ্যান্ড ফুলি ডেভেলপ দেয়ার হিউম্যান পোটেনশিয়াল, তাদের মানব সম্ভাবনাকে উন্নয়ন করার যেই সম্ভাবনা, মানব উন্নতির দিকগুলা তারা কি করবে, ডেভেলপ দেয়ার হিউম্যান পোটেনশিয়াল, মানবিক উন্নতির সম্ভাবনাগুলা তাদেরকে দিতে হবে, এরকমটা জাতিসংঘ বলেছেন। তাহলে আমরা নিরাপত্তা নিয়ে দেখলাম। আরো কিছু ডেফিনেশন আমরা দেখব। জাতিসংঘের এই প্রস্তাবনার প্রতি রাষ্ট্রগুলো তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। বস্তুত রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে জনসমষ্টির উপর, তাই না? জনসমষ্টি না থাকলে রাষ্ট্রের অস্তিত্ব নাই বললেই চলে। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের অপরিহার্য উপাদান হিসেবে যে 4টি বিষয়ের কথা বলা হয়েছে, তোমরা অবশ্যই তা জানো। জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। জনসমষ্টি রাষ্ট্রের নিয়ামক, নিরাপত্তারও নিয়ামক। রাষ্ট্রের রয়েছে 3টি অঙ্গ: আইন বিভাগ,
নির্বাহী বিভাগ অর্থাৎ শাসন বিভাগ যেটা বলে সেটাকে নির্বাহী বিভাগ বলে, এবং বিচার বা জুডিশিয়ারি বিচার বিভাগ। দেখো, এসব বিভাজন কেন করে মানুষ? এসব বিভাজন মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং জীবনযাপন সুখময় করার জন্যই করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ, গ্রেটেস্ট হ্যাপিনেস টু দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপুল, নিশ্চিত করাই রাষ্ট্রের উদ্দেশ্য, তাই না? তাহলে যদি সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু আমাদের নিরাপত্তার দরকার আছে। নিরাপত্তা ছাড়া এটা সম্ভব নয়, হ্যাঁ? মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের তরফ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, তোমরা আরো জানো এনএসআই, হুম, এগুলা ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি বাহিনী এবং সংস্থা আছে যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সিআইডি, ডিবি, কত কি, তাই না? তারপরে মানুষ প্রতিনিয়তই নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিরাপত্তার আরো কিছু দিক দেখব। নিরাপত্তা আদিকাল থেকে মানব জীবনের প্রাথমিক ও মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। নিরাপত্তা বলতে বোঝায় কোনো ভীতি বা হুমকি থেকে মুক্তি। রাষ্ট্রীয় প্রেক্ষাপটে নিরাপত্তা হলো সেসব ভীতি বা হুমকি যা সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নতিকে প্রতিহত করে, তা দূরীকরণ বা আপেক্ষিক হ্রাস ঘটানো। এটাই হচ্ছে নিরাপত্তা। তার মানে ভীতি থেকে দূরে থাকাই হচ্ছে নিরাপত্তা, ভীতি না থাকলে হয়, তাই না? আমরা কিছু ইংলিশ ডেফিনেশন দেখব। সিকিউরিটি refers to all the measures that are taken to protect a place or to ensure that only people with permission i- enter it or leave it. দেখো, বলছে যে সিকিউরিটি নির্দেশ করে সে সকল পদক্ষেপকে যা একটা জায়গাকে প্রোটেক্ট করে, নিশ্চয়তা দেয় পিপুলের মানে লোকজনের, পারমিশন টু ইন্টার মানে ঢোকার অনুমতি অথবা এটা ত্যাগ করার অনুমতি। তাহলে আমরা পরেরটা দেখবো, এ ফিলিং অফ সিকিউরিটি ইজ এ ফিলিং অফ বিং সেফ অ্যান্ড ফ্রি ফ্রম ওরি। তাহলে নিরাপদ বোধ নিরাপদ বোধ করা এবং চিন্তা থেকে মুক্ত থাকাই হচ্ছে নিরাপত্তা। দ্য স্টেট অফ বিন ফ্রি ফ্রম ডেঞ্জার, ড্যামেজ অর ওরি। তাহলে বলছে বিপদ, ক্ষতি অথবা চিন্তা থেকে মুক্ত থাকার অবস্থায় হচ্ছে নিরাপত্তা। প্রোটেকশন অফ এ পার্সন, একটা ব্যক্তির কি হতে পারে, প্রোটেকশন হতে পারে, প্রতিরক্ষা কি। বিল্ডিং, বিল্ডিং এর হতে পারে, অর্গানাইজেশনের হতে পারে মানে সংগঠনের, অথবা কান্ট্রি দেশের হতে পারে, এগেনস্ট থ্রেটস। তাহলে দেখা যাচ্ছে যে হুমকি থেকে প্রতিরক্ষা কার কার? ব্যক্তির, বিল্ডিং এর মানে দালান কোঠার, সংস্থার ইত্যাদির। সাচ অ্যাজ ক্রাইম অর অ্যাটাকস বাই ফরেন কান্ট্রিজ, অথবা কি হতে পারে, বিদেশি রাষ্ট্রের ক্রাইম মানে তো বুঝোই, অ্যাটাক থেকে মুক্ত থাকাই হচ্ছে নিরাপত্তা। দেখো, দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিন সিকিউর, সিকিউর বা নিরাপদ থাকার কয়েকটা কোয়ালিটি দেখো। সাচ অ্যাজ ফ্রিডম ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে মুক্তি হওয়া, যেমন সেফটি। ফ্রিডম ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্তি, অর অ্যাংজাইটি, উদ্বিগ্নতা থেকে। ফ্রিডম ফ্রম দ্য প্রসপেক্ট অফ বিন লেইড অফ, মানে লেইড অফ মানে হচ্ছে অধিশায়িত হওয়া, অধিশায়িত হওয়া থেকে মানে ধরাশায়ী হওয়া থেকে মুক্ত থাকা, এরকমটা বলতে পারো তোমরা। এলাই হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা মূলত দুই প্রকার, প্রচলিত নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তা। আমরা দেখব প্রচলিত নিরাপত্তার মধ্যে কি কি আছে। সাধারণভাবে প্রচলিত নিরাপত্তা বলতে বোঝায় একটি দেশের সামরিক সক্ষমতা নিরাপত্তা, মানে সামরিক সক্ষমতাই হচ্ছে প্রচলিত নিরাপত্তা। প্রচলিত নিরাপত্তা ভূ রাজনৈতিক ধারণা যা জাতি রাষ্ট্রের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ এবং সামরিক কৌশল ও শক্তি সামর্থ্যের সাথে সম্পর্কযুক্ত। কার কত শক্তি আছে, কার কত প্রযুক্তি আছে, কে কিভাবে যুদ্ধ করবে, এইগুলা হচ্ছে প্রচলিত নিরাপত্তা, কৌশল, টেকনোলজি এগুলা। অন্যভাবে বলা যায় একটি জাতিকে হুমকি প্রদানকারী প্রথাগত, যেমন ধ্বংস, সহিংসতা, বিদ্রোহ, গৃহযুদ্ধ, অন্য রাষ্ট্র কর্তৃক আক্রমণ বা যুদ্ধ ইত্যাদি থেকে নিরাপদ থাকাকে প্রচলিত নিরাপত্তা বলে। প্রচলিত নিরাপত্তার মূল লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তার মূল লক্ষ্য ব্যক্তির নিরাপত্তা। তাহলে প্রচলিত নিরাপত্তা কি করে, স্টেটকে সুরক্ষিত রাখে, যেমন আমাদের ডিফেন্স আছে, তাই না, প্রতিরক্ষা বাহিনী আছে, তারা যে নিরাপত্তা দেয় সেটা হচ্ছে প্রচলিত বা ট্রেডিশনাল সিকিউরিটি।
প্রত্যেকটা দেশেরই ট্র্যাডিশনাল সিকিউরিটি থাকে, না থাকলে সেটা সার্বভৌম রাষ্ট্র হয়ে গড়ে উঠতে পারে না। দেখো কি কি আছে, ট্র্যাডিশনাল সিকিউরিটি ইস্যুস আর অ্যাবাউট দ্য থ্রেটস এগেনস্ট দ্য এসেনশিয়াল ভ্যালুস অফ দ্য স্টেট, টেরিটরি ইন্টিগ্রিটি অ্যান্ড পলিটিক্যাল সভরেন্টি। তাহলে প্রচলিত নিরাপত্তা ব্যাপার কাদের সাথে সংযুক্ত সেটা দেখো। ইসেনশিয়াল ভ্যালুস অফ স্টেট, রাষ্ট্রের প্রয়োজনীয় মূল্যবোধের সাথে। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, মানে ভূখণ্ডগত অখণ্ডতার সাথে। এবং পলিটিক্যাল সভরেন্টি, রাজনৈতিক সার্বভৌমত্ব, মানে স্বাধীনতা আর কি যেটা বলছে। It is important in defining traditional security consists of weapons, armaments, systems and military। তাহলে কয়েকটার সাথে জড়িত এটা, কার কার সাথে সংজ্ঞায়িত করা গুরুত্বপূর্ণ। এক নম্বর বললো যুদ্ধাস্ত্র, আর্মামেন্টস, সিস্টেম এবং মিলিটারি, তাই না? এই কয়টাই হচ্ছে প্রচলিত নিরাপত্তার সাথে সম্পর্কিত। রকেট বানায় উড়াই দিলাম। এবার সে ফোর কম্পোনেন্টস অফ ট্রেডিশনাল সিকিউরিটি, প্রচলিত নিরাপত্তার চারটা উপাদান আমরা দেখবো কি কি সেই চারটা। এক নম্বর হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স, মানে আত্মবিশ্বাস তৈরির পদক্ষেপ সমূহ, সিবিএমএস। অর্থাৎ ভীরু জাতিরা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কনফিডেন্স পায় না, ঠিক আছে? প্রচলিত যুদ্ধ করতে গেলে সাহস লাগে, কনফিডেন্স লাগে। সেই জন্য কনফিডেন্স বিল্ডিং মেজার্স এটা কি দিয়ে হয়? আর্মস কন্ট্রোল, মানে যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণের উপর। অ্যালায়েন্স, মানে মৈত্রী থাকতে হবে, যুদ্ধ লাগলে আমাদেরকে কে কে সহযোগিতা করবে। আমাদের সহযোগী রাষ্ট্রগুলো যদি দুর্বল হয় তাহলে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না, অর্থাৎ প্রচলিত যুদ্ধে হেরে যাব। আরেকটা হচ্ছে ডিসআর্মামেন্ট, নিরস্ত্রীকরণ। এই নিরস্ত্রীকরণ, যে রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ হবে তাদেরকে যদি নিরস্ত্রীকরণ করতে পারি বা তাদেরকে যদি যুদ্ধাস্ত্র পাওয়া থেকে বিরত রাখতে পারি তাহলে প্রচলিত যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি, তাই না? এমনটা ঘটেছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। আমরা প্রচলিত যুদ্ধে জিতে গিয়েছি কারণ পাকিস্তান কোনোভাবেই ভারত মহাসাগর দিয়ে অস্ত্র নিয়ে আসতে পারছিল না। কারণ আমাদের মৈত্রী বন্ধু রাষ্ট্র তখন ভারত সেটা দেখছিল, যেন তারা অস্ত্র নিয়ে এই ভূখণ্ডে আসতে না পারে। এই দেখো, ডিসআর্মামেন্টের মধ্যে আরো কিছু আছে, গিভিং আপ সার্টেন টাইপস অফ ওয়েপন, নির্দিষ্ট টাইপের অস্ত্র কি করা, ত্যাগ করা। এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন অন ডিফেন্স ম্যাটার্স বিটুইন নেশনস অন এ রেগুলার বেসিস, নিয়মিত ভিত্তিতে তথ্যগুলো কি করা, এক্সচেঞ্জ করা অন্য রাষ্ট্রের সাথে, মানে মৈত্রী রাষ্ট্রের সাথে। এ কোয়ালিশন অফ নেশনস, একটা মানে জাতিসমূহের জোট, কোয়ালিশন মানে তো জোট জানো। মেইন টু ডিটার, ভয় দেখানো, ভয় দেখায় নিরস্ত রাখা, ডিটার মানে। আর ডিফেন্ড এগেনস্ট মিলিটারি অ্যাটাক, মিলিটারি অ্যাটাকের বিপক্ষে কি করা, প্রতিহত করা। যদি অ্যাটাক করে সেটা প্রতিহত করা। এই তাহলে ফোর কম্পোনেন্টস, এই চারটা উপাদানে যারা শক্তিশালী তারা কি করবে, বিশ্বে প্রচলিত যুদ্ধে জয়লাভ করবে বা প্রচলিত নিরাপত্তায় তারা শক্তিশালী। দেখো, দ্য ট্রেডিশনাল নোশন অফ সিকিউরিটি, নোশন মানে ধারণা আর কি। প্রচলিত নিরাপত্তার ধারণাটি কভার্স বোথ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেটস অফ এ কান্ট্রির সিকিউরিটি, দেশের অন্তর্গত এবং বহি উভয় নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করে, তাই না? হুম, তারপরে দেখো, এক্সটার্নাল থ্রেটস কনসিস্ট অফ ফোর কম্পোনেন্টস, ভিতরের নিরাপত্তাটা। আবার অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি চারটা উপাদান নিয়ে কথা বলে। এই চারটা উপাদান দেখো কি কি। এক নম্বরে মিলিটারি থ্রেটস, মানে সামরিক হুমকি। থ্রেট অফ ওয়ার, যুদ্ধের হুমকি। ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্যের যে ব্যাপারটা আছে, শক্তি সাম্য। অ্যালায়েন্স বিল্ডিং, মৈত্রী গঠন। শক্তি সাম্য এবং মৈত্রী গঠন এই দুটো পারস্পরিক সম্পর্কযুক্ত। যাদের মৈত্রী বেশি আছে তারা ব্যালেন্স অফ পাওয়ারে সহজেই অন্য রাষ্ট্রকে কি করতে পারে, কোপ আপ উইথ করতে পারে, তাল মিলিয়ে চলতে পারে বা অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থা বজায় রাখতে পারে। এখন আসো অপ্রচলিত নিরাপত্তা বা নন ট্রেডিশনাল আনকনভেনশনাল সিকিউরিটি, এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত টপিক হচ্ছে নন ট্রেডিশনাল সিকিউরিটি। অপ্রচলিত নিরাপত্তা বলতে একটি রাষ্ট্রের সামরিক সক্ষমতার বাহিরের সক্ষমতাকে বোঝায়। অর্থাৎ প্রচলিত নিরাপত্তার বাহিরের, অর্থাৎ তারও ঊর্ধ্বে একটা কিছু আছে, সেটা হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা বা যুদ্ধ অবস্থা খুব একটা দেখা যায় না সে শিক্ষার্থীরা, তাই অপ্রচলিত নিরাপত্তাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আলোচনা করলে সেটা দেখতে পাবো। অপ্রচলিত নিরাপত্তা বেসামরিক বিষয়ে, যেমন জলবায়ু পরিবর্তন, পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে। পরিবেশ বিপর্যয়, সম্পদ, সংক্রামক ব্যাধি, যেমন এখন আমরা খুব
ভোগান্তিতে পড়েছি। কি নিয়ে বলো তো? নিশ্চয়ই তোমরা বলতে পারবা, করোনা, কোভিড-19, তাই না? করোনা ভাইরাসের কারণে বিশ্ব ঝুঁকির মধ্যে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ, অভিবাসন, খাদ্য সংকট, মানব পাচার, মাদক পাচার ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। উম, পরেরটা দেখো, অপ্রচলিত নিরাপত্তা ধারণা দিকগুলো মূলত মানব নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট। আমি এই কথাগুলো বলেছি, তারপরে আরো ইংলিশ একটা লাইন আছে, দেখো, নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুস আর চ্যালেঞ্জেস টু সার্ভাইভাল অ্যান্ড ওয়েল বিং অফ পিপুলস। মানুষের ওয়েল বিং মানে প্রাচুর্যের এবং টিকে থাকার জন্য অপ্রচলিত নিরাপত্তার যে প্রতিযোগিতা সেটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড স্টেটস দ্যাট অ্যারাইজ প্রাইমারিলি আউট অফ নন মিলিটারি সোর্সেস, যা আসে কোথা থেকে, প্রাথমিকভাবে এই অসামরিক বা অর্থাৎ বেসামরিক উৎস থেকে, যেমন সাসেস ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রিসোর্সেস স্কার্সিটি, ইনফেকশিয়াস ডিজিজ, ওই যে সংক্রামকবাদী যেটা বললাম, ন্যাচারাল ডিজাস্টার্স, ইরেগুলার মাইগ্রেশন, ফুড শর্টেজেস, পিপল স্মাগলিং, ড্রাগ ট্রাফিকিং, transnational crime. These dangers are often transnational in scope, defying unilateral remedies and requiring comprehensive political, economic, social responses as well as humanitarian use of military force. তাহলে আমরা দেখলাম এই জিনিসগুলো হচ্ছে নন ট্রেডিশনাল সিকিউরিটি বা অপ্রচলিত নিরাপত্তার মেন থিম। এই ধারণার মূল কথা হলো রাষ্ট্রের নিরাপত্তার বিপরীতে ব্যক্তির নিরাপত্তা বিধান, তাই না? ব্যক্তি নিরাপদ থাকলে রাষ্ট্র নিরাপদ থাকবে, এরকম ধারণাকে বলা হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। অপ্রচলিত নিরাপত্তার 6টি শাখা রয়েছে। এগুলো দেখো, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, যদিও এটা নিয়ে এখন বিতর্ক আছে, কারণ মুসলমানদের আন্তর্জাতিক সন্ত্রাস হিসাবে চিহ্নিত করা হচ্ছে পক্ষপাত ভাবে। মূলত এই উৎপত্তি করেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আমেরিকা, ইহুদি অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র, এদের গোয়েন্দাগুলো কি করেছে, বিভিন্নভাবে ইসলামকে ব্র্যান্ডিং করে সন্ত্রাসে পরিণত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এছাড়াও আছে সোমালিয়ার জলদস্যুরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, এটা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। আন্তর্জাতিক সমুদ্র সীমায় তারা লুটতরাজ ইত্যাদি করে। আন্তঃরাষ্ট্রীয় সংগঠিত অপরাধ, এক দেশ আরেক দেশের ভিতরে যে যে হামলা টামলা করে, যেমন পাকিস্তানের জঙ্গিরা মাঝে সাঝে ভারতের মধ্যে যে কি করে, আত্মঘাতী হামলা চালায়, অথবা যে কোনো জায়গায় হতে হতে পারে, আন্তঃরাষ্ট্রীয় এক রাষ্ট্র যে আর একটা রাষ্ট্রের ভিতরে দিতে পারে আঘাত করে। কিছুদিন আগে দেখো, লেবাননে বৈরুতে কে বিস্ফোরণ ঘটিয়েছে কেউ জানে না। পরিবেশগত নিরাপত্তা, ক্লাইমেট সিকিউরিটি, যেটা খুব গুরুত্বপূর্ণ। অবৈধ অভিবাসন, বিশ্বের অনেক দেশে অবৈধ অভিবাসন আছে, বাংলাদেশও ভুক্তভোগী এর, অর্থাৎ রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশে বিশাল এলাকা দখল করে আছে। শক্তি নিরাপত্তা, এটা দেখো ভালো করে, মানে পাওয়ার সিকিউরিটি। আর একটা হচ্ছে মানব নিরাপত্তা। হুম, এগুলো হচ্ছে অপ্রচলিত নিরাপত্তার 6টা শাখা। আমরা আর একটু আলোচনা করব, শিক্ষার্থীবৃন্দ। দেখো, দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল সিকিউরিটি, আমরা দেখেছি এখানে আছে প্রচলিত নিরাপত্তা অপ্রচলিত নিরাপত্তার মধ্যে পার্থক্য। বলছে ট্রেডিশনাল নোশন ইজ কনসার্নড উইথ দ্য ইউজ অফ মিলিটারি, এ ওয়ার দ্য ব্যালেন্স অফ পাওয়ার অ্যান্ড অ্যালায়েন্স বিল্ডিং। তাহলে প্রচলিত নিরাপত্তার ধারণা মূলত কার সাথে সম্পর্কযুক্ত? সামরিক বাহিনীর সাথে যুদ্ধ এবং শক্তিসাম্য ও মৈত্রী গঠনের উপর, মানে মৈত্রী গঠন নিয়ে আলোচনা করে। অন্যদিকে নন ট্রেডিশনাল সিকিউরিটি বলছে ইট গোজ বিহাইন্ড মিলিটারি বাই থ্রেটেনিং কন্ডিশনস নেসেসারি ফর হিউম্যান সার্ভাইভাল। এটা কিসের ঊর্ধ্বে গিয়েছে? মিলিটারি মানে সামরিক সামরিক হুমকির ঊর্ধ্বে মানুষের অস্তিত্বের জন্য যেগুলো বেশি প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করে। ট্রেডিশনাল নোশন ইজ কনসার্নড উইথ দ্য স্টেট অ্যান্ড ইটস গভর্নিং ইনস্টিটিউশন। তাহলে প্রচলিত নিরাপত্তা শুধুমাত্র রাষ্ট্র এবং এর
সরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর অপ্রচলিত নিরাপত্তা বলছে ইট কভার্স এ ব্রড অ্যাসপেক্ট, মানে বৃহৎ একটা ক্ষেত্রকে একত্রিত করে। ব্রড অ্যাসপেক্ট অফ সিকিউরিটি, যেমন হাঙ্গার, ডিজিজ, ওই যে যেগুলো বলেছি, ক্লাইমেট চেঞ্জ, ফুড সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি হচ্ছে নন ট্রেডিশনাল। ইট ইজ কনফাইন্ড টু স্টেট অনলি বাই থিঙ্কিং অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল থ্রেটস। দেখো, এটা শুধুমাত্র রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বহি নিরাপত্তা নিয়েই আলোচনা করে, রাষ্ট্রের। আর ইট কভার্স নট অনলি দ্য স্টেট, এটা শুধু রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ভাবে না, বাট অলসো অল ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা ব্যক্তি স্বতন্ত্রকে নিয়ে, আর হিউম্যান কাইন্ড, মানব সম্প্রদায়কে নিয়ে চিন্তা করে। ইটস মেইন ফোকাস ইজ অন ফোর্স অনলি টু অ্যাচিভ টার্গেট, মানে লক্ষ্য অর্জনের জন্য প্রচলিত নিরাপত্তা শক্তি প্রয়োগ করে। আর অপ্রচলিত নিরাপত্তা বলছে ইট কম্প্রাইজেস, এটা গঠিত কি দ্বারা? কোঅপারেশন, সহযোগিতা দ্বারা। হেন্স ইট প্রোটেক্টস, তথাপি এটা কি করে? প্রোটেক্টস, নিরাপত্তা দেয় হিউম্যান, মানব জাতিকে, আর গ্লোবাল সিকিউরিটি, বৈশ্বিক নিরাপত্তাকে। সে শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনের দিকে অগ্রসর হবো, ক্লাস শেষের দিকে নিয়ে আসছি। দেখো, জাতীয় নিরাপত্তা, এবারে একটু হালকা কথাবার্তা বলবো জাতীয় নিরাপত্তা নিয়ে। জাতীয় নিরাপত্তা মানে হচ্ছে সামরিক বাহিনী আর বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা, তাই না? দেশের সার্বভৌমত্ব রক্ষাই হচ্ছে জাতীয় নিরাপত্তা। বিষয়টি আসলে তা কি? যদিও জাতীয় নিরাপত্তার ধারণাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সমাজবিজ্ঞানী তথা মিলিটারি কূটনীতিকদের উদ্ভাবনা, তারা এটা নিয়ে এসেছে ন্যাশনাল সিকিউরিটির কথাটা। তবে এই ধারণার ব্যাপক পরিবর্তন হয় শীতল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই। এ ধারণার ব্যাপকতা আরো প্রসারিত হয় শীতল যুদ্ধ শেষ হওয়ার পরপরই, কারণ এই কোল্ড ওয়ারে রাশিয়া ভেঙে 14টা রাষ্ট্র গঠিত হয় এবং বিভিন্ন রাষ্ট্রের যে স্বাধীনতা অর্জনের স্পৃহা ছিল সেগুলো ভেঙে যাচ্ছে, আবার অনেক রাষ্ট্র অভ্যন্তরীণ হুমকির মোকাবেলা করছে, জঙ্গিবাদ সহ বিভিন্ন ধরনের। ফলে জাতীয় নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। বর্তমানে জাতীয় নিরাপত্তা রক্ষায় বা ধারণায় এবং এর ব্যাপকতায় জাতীয় জীবনে বহু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত। জাতীয় নিরাপত্তার ধারণায় সামরিক বাহিনী তথা বহিঃশত্রুর আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি অনেকটা গৌণ হয়ে অভ্যন্তরীণ বিষয়গুলো প্রধান উপাদান হিসাবে বা বিবেচিত হচ্ছে আর কি। জাতীয় নিরাপত্তা কেন, এটা আমরা একটু দেখব। বহিঃশত্রুর আক্রমণ থেকেই নয়, একটি দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়তে পারে অভ্যন্তরীণ দুর্বলতার উপাদানের জন্য। এর উদাহরণ আফগানিস্তান, তাদের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে তারা কাজ করেনি, তাদের নেতারা অবহেলা দেখিয়েছে, ফলে আফগানিস্তানে কিন্তু এখন খুব ঝামেলা হচ্ছে জাতীয় নিরাপত্তা নিয়ে, সেখানে মার্কিন আগ্রাসন শুরু হয়েছে অনেক আগেই। এছাড়া আমরা দেখব ইরাক, লিবিয়া, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে তথা আফ্রিকার বহু দেশ। এসব দেশের বর্তমান অবস্থা বিশ্লেষণ করলেই প্রতীয়মান হবে যে অতীতে দেশগুলোর নীতি নির্ধারক তথা নেতারা জাতীয় নিরাপত্তার অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের তোয়াক্কাই করেনি, মানে তারা শুধুমাত্র শাসক হিসাবে আনন্দ বিনোদন করেছে, জাতির নিরাপত্তা নিয়ে তেমন একটা ভাবেনি বা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত রেখেছে। এসব দেশে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, সর্বোপরি নাগরিক নিরাপত্তা ব্যাপকভাবে অবহেলিত হয়েছিল। জাতীয় নিরাপত্তার অন্তর্নিহিত উপাদানগুলোর মূলে রয়েছে নাগরিক নিরাপত্তা। নাগরিক নিরাপত্তার জন্যই রাষ্ট্র, সরকার ও রাষ্ট্রের অন্যান্য অঙ্গ অর্থাৎ নাগরিকদের, সিটিজেনদের নিরাপত্তা দিতেই রাষ্ট্র সবসময় নিয়োজিত থাকে। এই নিরাপত্তার অন্তর্ভুক্ত কি কি? খাদ্য, বাসস্থান, অর্থনৈতিক নিরাপত্তা থেকে ব্যক্তি নিরাপত্তা, আর সে কারণে সার্বভৌম রাষ্ট্র। তাহলে বুঝতে হবে জাতিকে নিরাপত্তা দিতে হবে কি কিভাবে? খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক সব দিক থেকে। তবে সেটা একটা সার্বভৌম রাষ্ট্র। শাসন ব্যবস্থা বা গভর্নেন্স আর নাগরিক নিরাপত্তা, হিউম্যান সিকিউরিটি যেটা, এই দুটো জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এগুলো নিয়ে একটু পরে দেখব। নাগরিক নিরাপত্তার সঙ্গে সুশাসন ওতপ্রোতভাবে জড়িত। জাতিসংঘের সংজ্ঞা অনুসারে নাগরিক নিরাপত্তার সঙ্গে বিভিন্ন ধরনের মানবিক বিষয়, অর্থনীতি এবং সামাজিক আঙ্গিক ইত্যাদি জড়িত, যার মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা জাতীয় নিরাপত্তার বেশ কয়েকটা উপাদান দেখব। জাতিসংঘ 1990 সালে এর কয়েকটি উপাদান চিহ্নিত করেছে, যেগুলো সর্বাগ্রে রয়েছে
সংগঠিত ও অসংগঠিত সন্ত্রাস থেকে নাগরিক নিরাপত্তা, মানবাধিকার লঙ্ঘন ও অপশাসন। রয়েছে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সম্পদের সুষম বণ্টন এবং পরিবেশ সংরক্ষণ। যদিও অপশাসনের তেমন পরিনিধানযোগ্য সংজ্ঞা নেই, তবে নাগরিক নিরাপত্তা সুশাসনের গুরুত্বপূর্ণ উপাদান। তাই এ বিষয়ে জাতিসংঘের ইউএনডিপির সম্পৃক্ততা থেকে প্রতীয়মান হয়। জাতীয় নিরাপত্তার উপাদানগুলো আমরা একটু লক্ষ্য করি। অর্থনৈতিক সুরক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশগত সুরক্ষা, প্রতিবেশ সুরক্ষা, রাজনৈতিক সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা, এইগুলো হচ্ছে জাতীয় নিরাপত্তার উপাদান। এই জিনিসগুলোর যদি আমাদের সুরক্ষা থাকে, অর্থাৎ যে রাষ্ট্র যত বেশি এগুলা নিরাপদ রাখতে পারে সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী। যেমন অর্থনৈতিক সুরক্ষা দেখো, আমেরিকার কিন্তু অর্থনীতি খুব স্ট্রং, এই কারণে তারা কিন্তু বিশ্বব্যাপী কি করতে পারতেছে, সামরিক শক্তি দিয়ে প্রভাব বিস্তার করতে পারতেছে, যেহেতু তাদের সামরিক এবং অর্থ দুটোই আছে। খাদ্য সুরক্ষা, যেসব দেশে খাদ্য সুরক্ষা নাই তারা তো আর যুদ্ধ করতে পারবে না বা জাতি হিসেবে ভালোভাবে টিকে থাকতে পারবে না। স্বাস্থ্য সুরক্ষা থাকতে হবে, পরিবেশ সুরক্ষা থাকতে হবে, এগুলো জাতীয় নিরাপত্তার উপাদান। যে শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় নিরাপত্তার উপাদান নিয়ে আরো একটা ক্লাস করা যাবে, আজকে ক্লাসের সময় বাড়াতে চাচ্ছি না। এর মধ্যে অনেকক্ষণ সময় তোমাদের সাথে কথা বলেছি, ধৈর্য ধরে তোমাদের ক্লাস শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।